শরীয়তপুরের বিলাসপুরের ঘরে ঘরে তৈরি হচ্ছে হাতবোমা। দুই নাটের গুরু কুদ্দুস ও জলিলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। এলোপাথারি বোম মারছে, পরে আমি পর অবস্থা হাত দিয়ে ফিরেছি, হাতে আমার বোমলা হাতুড়ে গেছে সাথে সাথে। পিছনে দেখছি একটা না 9 মাস 7 মাস 8 মাস মারামারি হয়েছে। বোমা কুদ্দুসের ভাই নুর ইসলাম ব্যাপারী, সে হলো প্রত্যেকটা এলাকায় বোমের সাপ্লাইটা করে। আসিয়া ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হয়নি এখনো। 1 মাসের বিচার শুরু না হয় ক্ষুব্ধ পরিবার ও এলাকাবাসী। বিচার যে ওরা কি করতেছে সেটাও শুধু খালি আমার আশ্বাসই দিয়ে যাচ্ছে। সব আসামিকেই যেন দ্রুত তাকে শাস্তি দেওয়া হয় এবং ফাঁসি দেওয়া হয়। সারা বাংলাদেশের লোকে এই ঘটনা জানে, সে তো ঘৃণার পাত্র হয়েছে। ঘৃণার পাত্র কেন এত সময় বাইচে থাকবে? চৈত্র সংক্রান্তিতে দেশ জুড়ে চলছে নানা আয়োজন, চলছে বর্ষবরণের শেষ মুহূর্তে প্রস্তুতি। চট্টগ্রামে এবারের উৎসব হবে সীমিত পর্যায়ে। গাজা সিটির আল আহলি হাসপাতালে ইসরায়েলি হামলা, বহু হতাহতের শঙ্কা। বিশ্ব গণমাধ্যমেও বাংলাদেশের মার্চ ফর গাজার খবর। বাংলাদেশ থেকে বিমানযোগে পণ্য রফতানিতে বাড়তি খরচ, বিদেশি এয়ারলাইন্সের একচেটিয়া অবস্থান ভাঙলেই মিলবে সুফল, বলছেন সংশ্লিষ্টরা। বিমান বাংলাদেশ কেন এয়ার কার্গো হ্যান্ডলিং করছে না সেটাকেও ভেবে দেখা দরকার। আজকে যদি আমার বিমানের এয়ার কার্গো থাকতো তাহলে কিন্তু বিদেশি এয়ারলাইন্সগুলি মনোবলি এই ব্যবসা করতে পারতো না। নীলফামারীতে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী নিয়োগের নামে ভুঁই ফোর এনজিওর প্রতারণা, প্রশ্ন করায় যমুনার প্রতিনিধিকে শাসালেন কথিয় সিইও। আমি ছবি এখন আমাকে দেখাতে বাধ্য নই। আমি আপনি যা পারেন লেখেন, আপনি যা পারেন লেখেন, আপনি লেখেন, আপনি লেখেন। 100 বোমা বানানোর পারিশ্রমিক 40,000 টাকা। নিজেরাই বানাচ্ছে এসব বোমা, ঘরে ঘরে কারিগর। অঞ্চলের এক একটি বাড়ি, জমি, চর, নৌকা যেন বোমার আতুর ঘর। বাদ নেই স্কুলের ক্লাসরুমও। বোমার রসদও তারা বিক্রি করছেন এক পক্ষ আরেক পক্ষের কাছে। গোষ্ঠী বিবাদের জেরে শরীয়তপুরের বিলাসপুর 4 দশকের রণভূমি। কোথা থেকে মিলছে বোমার রসদ, দ্বন্দ্বের কারণ আর কি? সহকর্মী আকলাকুস সাফা ও SM শাকিলের সরজমিন অনুসন্ধান। ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন। খোলা ময়দানের মতো এই জমিতেই 5 এপ্রিলের সেই ঘটনা, যার সূত্রপাত গ্রামের বাজারে দাঁড়ানোকে কেন্দ্র করে। একে অপরের উপর বোমা মারছে একই গ্রামের মানুষ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিলাসপুরে আধিপত্যের এই লড়াই চলছে 41 বছর ধরে। শুধু বোমার আঘাতে এ যাবৎ প্রাণ গেছে 8 জনের। গেল বছরের 27 মার্চ এমনই এক সংঘর্ষে বোমার আঘাতে প্রাণ যায় 25 বছর বয়সী সজীবের। মায়ের কান্নায় এখনো ভারী আশপাশ। আমার বাবার পেটের মধ্যে তো 37টা তারকাটা বাইর করছে, আর 11টা তারকাটা আমার বাবার পেটের মধ্যে আছিল। 15 রোজার দিন রাত্রে বোম লাগলো, 22 রোজার দিন রাত্রে আমার বাবার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। 1 মাস না যেতেই এপ্রিলের 24 তারিখ আরেক সংঘর্ষে প্রাণ যায় স্কুল ছাত্র সৈকতের। বোমার আঘাতে লুটিয়ে পড়েছিল ছেলেটি, পরে হাসপাতালে প্রাণ যায় তার। আমার বাবা আমার সারা জীবন কাঁদতে দিয়ে গেছে গো। সৈকত মারা যাওয়ার পরও তার বাড়িতে হয় বোমা হামলা। একটা বোম্বা যাকে ছিন্ন ভিন্ন করে আলাইছে, আমার বহিনের আইনা চিক করে দিয়ে গেছে ওই ধারে। ফিরে আবার মনে করে আমার ঘরের ভিতরে মারছে, ফিরে পিছনে একটা বারান্দা হেনে মারছে। আমি আসলে এখানে খারইয়া। কত মানুষ আছে এরকম? এই যে আপনাদের প্রতিপক্ষের বোমার আঘাতে এ যাবৎ আহত 1000-এর উপর। স্থায়ী অঙ্গহানি, বোমায় উড়ে গেছে হাত বা পা, এমন সংখ্যা শতাধিক। আমার হাতটা চলে গেছে, কিন্তু আমার ওখানে আরেকজনের আমি একটা হাত দেখলে আমার খুব কষ্ট হয়। আমার বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করতে, কাম কাজ করতে অনেকটাই কষ্ট হয়। 1-1.5 লোক নিয়ে আসছিল, আসার পরে উনি হাতে বোম ছিল, ওই বোম মারছে। মারার পরে আমার এই পিছনে লাগছে, লাগার পরে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে এলোপাথারি বোম মারছে, পরে আমি ওই পর অবস্থা হাত দিয়ে ফিরেছি, হাতে আমার বোমলা হাতুড়ে গেছে সাথে সাথে। প্রশ্নটা হলো, তারা কেন নিজেরাই নিজেদের মারছেন? অনুসন্ধানে যমুনা নিউজ উঠে আসে 2 জনের নাম। এলাকায় 2জনই পরিচিত বোমা কুদ্দুস আর বোমা জলিল নামে।
কুদ্দুস বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। নিজের একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করতে 2001 সালে প্রথম বোমাবাজির শুরু তার হাত ধরেই। এলাকায় গড়ে ওঠা চরের জমি দখল নেয়া, পদ্মা নদীর নৌপথ, বালু তোলা আর মাছ শিকার নিয়ন্ত্রণ ছিল তার একার হাতে। একই ইস্যুতে তার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবর। কুদ্দুসের বিরুদ্ধে নির্বাচনও করেছিলেন তিনি। বছরের পর বছর ধরে চলা তাদের এই যুদ্ধের অন্যতম হাতিয়ার হয়ে ওঠে হাতবোমা। সবশেষ পরিস্থিতিটা এমন যে কুদ্দুসের কাছ থেকেই বোমা কিনে তার সাথে যুদ্ধে নামে জলিলের সমর্থকরা। আপনি আমারে মারবেন, আপনার মার ফিরে যদি আমারও তো একটা কিছু করতে হবে, ওই ক্ষেত্রে আমাদেরও মনে করেন ওদের থেকে সংগ্রহ করতে হয়। যেই ছোট ছোট পোলাপানের দরকার আপনার এই যে খাতা কলম নিয়ে পড়াশোনার, তারা এখন এই বমের বালতি নিয়ে করতেছে। 24 বছরে অন্তত 60 বার এমন সংঘর্ষে জড়ায় দুপক্ষ। একটানা 16 দিনও চলেছে এই বোমা নিক্ষেপ। 37 বছর বয়সে এই প্রথম দেখলাম মারামারি, এই বিলাসপুরে মারামারি একটা মারামারিতে থামছে। ওই যে 5 এপ্রিল যেটা হইল, হ্যাঁ, পিছনে দেখছি একটা না 9 মাস 7 মাস 8 মাস মারামারি হয়েছে। কুদ্দুস আর জলিলের অপরাধের আমলনামা অনেক বিশাল। কুদ্দুসের বিরুদ্ধে 47টি মামলা, যার 27টি বোমা মেরে মানুষ হত্যা আর হত্যা চেষ্টার। জলিলের বিরুদ্ধে মামলা 50, যার 33টি বোমার। দ্বন্দ্বের শুরুটা মূলত 1984 সাল থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থিতার জায়গা থেকে। 2001 সালে যা হাত বদল হয়ে আসে কুদ্দুস ব্যাপারীর হাতে। তারা নিজেরাই বোমা বানান এবং নিজেরা নিজেদের উপর তা মারেন। মেরে এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এই কুদ্দুস ব্যাপারী আর জলিল মাতবর। পুরোটা সময় তাদেরকে শেল্টার দিয়ে এসেছেন এলাকার দুজন সাবেক সংসদ সদস্য। এখন এলাকার একটা অংশ বলছেন জলিল মাতবর জেলে থাকলে তারা ভালো থাকেন, আরেকটা অংশ বলছেন কুদ্দুস ব্যাপারী জেলে থাকলে তারা ভালো থাকেন। পিছনে সাবেক এমপি ছিল মোজামেল ভুঁইয়া, ইকবাল হোসেনের কাগজ ছাত্র সাহিত্যরা এইসব কাজ করছে। একটা এমপি পারে না যে এলাকার মাইল খিজা থামাইতে, এমপি আরো মাইল লাগাই রাখছে। কুদ্দুস ব্যাপারী আর জলিল মাতবর দুজনই এখন জেলে। শুনবো জাজিরা থানার ওসির কথা। মূল অপরাধী তারা তো পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে কোনো জড়িত, তারা তো পদ হোল্ড করে, তারা ওই সময়ে তারা ক্ষমতার অপব্যবহার করেছে। এ বোমা বানায় কারা? উত্তর, দুপক্ষের প্রায় সবাই। ঘরে ঘরে জানা বোমা বানানোর কৌশল। বহু অনুরোধ করে একজনকে রাজি করাই আমরা, তিনি বানিয়ে দেখান। উপকরণ সব সাথে থাকলে মাত্র 5 মিনিটেই তৈরি হয় এক একটি হাত বোমা। 100 বোমা তৈরি করলে পারিশ্রমিক 40,000 টাকা। নির্জন স্থান, বাগান, পদ্মার চর বা নৌকায় বসেও বানানো হয় বোমা। এই স্কুলটিও বোমা বানানোর আরেক স্পট। জানা গেল সংঘর্ষের সময় কয়েকজন থাকেন যারা তাৎক্ষণিক বোমা বানাতেই থাকেন। মহিলারাও আছে এগুলোর মধ্যে? মহিলারা পাহারা থাকে, যে পুলিশ আহেন। বেতন মানে 100 বোমা বানিয়ে দিব, একটা চুক্তি থাকে এত টাকা দিব। কোথা থেকেই বা আসে এর রসদ? কুদ্দুস আর জলিল দুপক্ষের বক্তব্যে রুট একটাই। কুদ্দুস ব্যাপারীর ভাই, বোমা কুদ্দুসের ভাই নুর ইসলাম ব্যাপারী, সে হলো প্রতিটা এলাকায় বোমের সাপ্লাইটা করে, বারু চাইনা বিক্রি করে, মানুষের কাছে কাছে ব্যবসা করে। মাঝে মাঝে মনে করেন ওনার পিক আপে করে নিয়ে আসে, নওগাঁ থেকে, নরসিংদী থেকে, ঢাকা থেকে নদীতে ওনার পিক আপে করে নিয়ে আসে। এসবের ভয়ে নিজ বাড়িতে থাকে না বিলাসপুরের বহু পরিবার। আহতদের অনেকেই পাল্টা মামলার আসামি হয়ে গ্রাম ছাড়া। বাইরে মানুষ খারাই রয়েছে, কত বললে বাবা দুনিয়াতে আমি পুরো মানুষ আসছিলাম, দেখছি না তো কত এমনি আগুন লাগছে। যাওয়ার সুযোগ দেয়নি। প্রথমে আইসা ওরা গদ্দুর কোবাইলো, বাড়ি ঘর বম ফিকলো। ফায়ার সার্ভিস ওই ব্রিজের উপরে আসছিল, ওরা ওই ব্রিজের উপরে গাছ ফালাইয়া বম ফিকছে, তারা আর আসতে পারেনি, আমাদের আগুন নিবাইতে পারেনি। পারলে বাড়ি বেঁচে দেবো গা, এগুলো থাকতে চাই না। এত বছর প্রশাসন তাহলে কি করেছে জানতে চাই জেলার এসপির কাছে। প্রশাসনে যারা ছিল তারা চেষ্টা করেছে, কিন্তু তারপরও অনেক সময় যে আইনের ফাঁকফোকরগুলো আসামে বেরিয়ে আসে এবং তারা এই যে নাশকতাগুলো সাধারণত করে থাকে। দুই ব্যক্তির দ্বন্দ্ব আর প্রভাবের আগুনে পুড়েছে এমন শত শত ঘর। এলাকার অবস্থা এখন এমন, বেশিরভাগ পুরুষ পলাতক, কেউ আছেন জামিনে আর বাকিরা জেলে।
আর লম্বা সময় ধরে যারা নিজেদের এবং সন্তানদের এই বোমা আতঙ্ক থেকে বাঁচাতে চেয়েছেন, এলাকা ছেড়েছেন, তারা এখন এলাকায় ফিরতে চান বাপদাদার ভিটে বাড়িতে। দরকার তাদের নিরাপত্তা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, বিলাসপুর, জাজিরা, শরীয়তপুর। ধর্ষণের শিকার হয়ে মাগুরার ছোট্ট আসিয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছে 1 মাস আগে। আসিয়ার মৃত্যুর পর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল 7 দিনের মধ্যে আসামিদের বিচার শুরু হবে। দুঃখজনক হলেও সত্যি, এখনো প্রস্তুত হয়নি তদন্ত প্রতিবেদন। এতে ক্ষুব্ধ আসিয়ার পরিবার ও এলাকাবাসী। মাগুরা প্রতিনিধি আলিমুজ্জামান উজ্জ্বলকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আপনাদের কি মনে আছে আমাদের সেই ছোট্ট আসিয়ার কথা, নাকি এত এত ঘটনা দুর্ঘটনার ভিড়ে আমরা ভুলে গেছি তাকে? জীবন সম্পর্কে কিছু বুঝে ওঠার আগেই নিজের জীবন দিয়ে ছোট্ট আসিয়া বুঝিয়ে দিয়েছেন এই সমাজ কতটা নিষ্ঠুর। গত 6 মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় মাত্র 8 বছরের শিশু আসিয়া। এরপর 7 দিনের এক অবর্ণনীয় যুদ্ধ শেষে পাহাড় সম অভিমান নিয়ে নিষ্ঠুর এই পৃথিবী ছেড়ে যায় ছোট্ট শিশুটি। এই ঘটনায় সমালোচনার ঝড় ওঠে গোটা দেশে। আসিয়ার জন্য চোখের জল ফেলে বহু মানুষ। তখন বলা হয়েছিল 7 দিনের মধ্যে বিচার করা হবে আসিয়ার হত্যাকারীদের, কিন্তু 1 মাস পেরিয়ে গেলেও মামলার বিচার কাজ এখনো শুরু হয়নি। প্রস্তুত হয়নি তদন্ত প্রতিবেদন, জানিয়ে ক্ষুব্ধ আসিয়ার পরিবার। আলিমনির যেভাবে নির্যাতন করেছে এত সীমার বাইরে করেছে। আজ পর্যন্ত কালাম আমি কোনো বিচার পাইনি। আর বিচার যে ওরা কি করতেছে সেটাও শুধু খালি আমার আশ্বাসই দিয়ে যাচ্ছে যে বিচার হবেন, বিচার হবেন। কারণ আজকে যার মার কলেরটা গেছে সেই ঠিক পাই যে এর কি যন্ত্রণা আর কি জ্বালা। আসিয়া হত্যায় জড়িতদের দ্রুতই কঠিন শাস্তি দেখতে চাই এলাকাবাসী। আমরা মাগুরাবাসী দেখেছি, এটা নিয়ে সারা পৃথিবী আলোড়িত হয়েছে, কিন্তু দুঃখের বিষয় এটার যে বিচার প্রক্রিয়া সেটি আমরা খুব আলোর মুখ দেখতে পাচ্ছি না। সারা বাংলাদেশের লোকে এই ঘটনা জানে, সে তো ঘৃণার পাত্র। ঘৃণার পাত্র কেন এত সময় বাইসে থাকবে? ওই হিটুর আর লাগে সজীবের ফাঁসি দিবি, আমরা এটা চাই। সব আসামিকেই যেন দ্রুত তাকে শাস্তি দেওয়া হয় এবং ফাঁসি দেওয়া হয়। এই হত্যা মামলায় আসিয়ার বোনের স্বামী, শ্বশুর সহ গ্রেপ্তার আছে 4 জন। ইতিমধ্যে ডিএনএ রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ, যেখানে প্রধান আসামি হিন্টু শেখের ডিএনএ টেস্টে ধর্ষণের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে জানা গেছে। যদিও বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে কথা বলতে চায় না পুলিশ, তবে তারা জানিয়েছেন খুব শীঘ্রই আদালতে জমা হবে তদন্ত প্রতিবেদন। মাগুরা বার কাউন্সিলের সদস্যরা এই মামলাটি সার্বক্ষণিক মনিটর করছেন। তদন্ত রিপোর্ট জমা হলেই যত দ্রুত সম্ভব বিচার কাজ শুরুর প্রত্যাশা আইনজীবীদের। আশা করি আজ কালের ভিতরেই আশা করি যে তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে প্রেরণ করবেন। আমরা এটুকু ইনশিওর করতে পারি আসিয়ার পরিবার এবং দেশবাসীকে যে যত দ্রুত সময়ের মধ্যে এই মামলার বিচার কার্য বাংলাদেশের লোক দেখতে পাবে বলে আশাবাদ। হিটুর সহ যারা আসামি আছে তারা যদি দোষী প্রমাণিত হয় সবার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, আমরা দ্রুত এটা দেখতে চাই। শিগগিরই আসিয়া হত্যায় জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে, দৃষ্টান্ত স্থাপন হবে সমাজে, এমনটাই প্রত্যাশা সবার। আশিক মাহমুদ, যমুনা নিউজ, মাগুরা। এবার নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ, বানানো হয়েছে নানা মোটিভ, দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে চিত্রকর্ম। দাঁড়াই তপ্ত আগুন আকাশতলে, চিরায়িত একতার সুরে স্লোগানে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালিত হবে এবারের বাংলা বর্ষবরণ। দিনটিকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা নিয়েছেন নানা উদ্যোগ। আয়োজনে থাকছে নানা মোটিভকে সঙ্গী করে বর্ণাঢ্য র্যালি, থাকছে লাঠি খেলা সহ ব্যাঙের বিয়ে। সব মানুষকে নিয়ে একসঙ্গে দেশটা গড়ার লক্ষ্যে আমাদের একসঙ্গে কালচার চর্চাটা বা আমাদের সংস্কৃতির চর্চাটা খুব জরুরি হয়ে পড়েছে। সকল প্রাণের মাঝে এই একতার সুর আমরা যদি পৌঁছে দিতে পারি তাহলে এটাই আমাদের সামনের এগিয়ে যাওয়ার পথ হবে। 1432কে বরণ করতে কর্মব্যস্ত শিক্ষক শিক্ষার্থীরা কেউ তৈরি করছে বাঁশ কাঠের মোটিভ, কেউ বা রং তুলির আঁচড় দিচ্ছেন নানা স্থাপনায়। ধর্ম, বর্ণ, জাত পাত এবং উপজাতি যা আছে সব মিলে যাতে আমরা শান্তিপূর্ণভাবে বৈশাখ উদযাপন করতে পারি, ওইটা দিয়ে আমরা আসলে এটা মেল করেছি। তো সব মিলে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও এইভাবেই আমাদের নির্দেশনা দেওয়া হয়।
প্রস্তুতি বরাবরের মতো বেশ ভালোই চলছে। আমরা চেষ্টা করতেছি যা আমাদের কাজ বাকি আছে সেগুলো আরো শেষ করার। আমরা বিভিন্ন মোটিভ বানাচ্ছি শোভাযাত্রার জন্য এবং আরো নানা আয়োজন আছে। বর্ষবরণে হচ্ছিল আমরা ব্যাঙের বিয়ে দিচ্ছি, আমাদের হচ্ছে 2টি ব্যাঙ তৈরি করা হয়েছে বাইরের মোটিভ হিসেবে, একই সাথে হচ্ছিল আমাদের এখানে পাখির একটা মোটিভ করা হয়েছে। এমন আয়োজনকে ঘিরে কর্তৃপক্ষ নিয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নিজস্ব নিরাপত্তা সদস্য ছাড়াও মাঠে থাকবে আনসার ও পুলিশ। পুরো বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার চাঁদে বলে ঢাকার জন্য আমরা পুলিশ প্রশাসনকে ইতিমধ্যে অবগত করেছি। আমরা বিশ্ববিদ্যালয়ের 7টি গেটে পুলিশ প্রশাসন এবং সহ আমাদের নিজস্ব যে নিরাপত্তা আছে আনসার এবং আমাদের গার্ডরা উপস্থিত থাকবেন। এবার বহিরাগতদের প্রবেশে থাকছে কড়া বিধিনিষেধ। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। চট্টগ্রামে সীমিত পরিসরে হচ্ছে বর্ষবরণ উৎসব। সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে প্রশাসন। কারণ হিসেবে কৃচ্ছতা সাধন এবং নিরাপত্তা, এই দুটি বিষয়ের কথা বলছেন তারা। তবে এতে কিছুটা হতাশ সংস্কৃতিকর্মীরা। প্রতিবছর পহেলা বৈশাখে বর্ষবরণ এবং বর্ষবিদায় উৎসব ঘিরে মুখর থাকে চট্টগ্রামের ডিসি হিল এবং সিআরবি শিরিষতলা। বসে সর্বস্তরের মানুষের মিলন মেলা। চট্টগ্রাম সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ 46 বছর ধরে এই আয়োজন করে আসছে। তবে এবারের আয়োজন নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। সংস্কৃতি কর্মীদের নিয়ে বৈঠকে বেশ কিছু পর্যবেক্ষণ জানিয়ে পরিসর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত দেয় জেলা প্রশাসন। এবছর আমরা সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত দিয়েছি। সিকিউরিটি ইস্যু নেই, মূলত আমরা এরকম কোনো থ্রেটও ফিল করছি না। তারপরও আমরা সাবধানে থাকতে চাই, যেহেতু সদস্য সরকার আমাদেরকে বলেছে সব কিছুতেই একটু কৃচ্ছতা রাখতে। তো সেই হিসাবে তারপরও আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা থাকবে, মনিটরিং টিম থাকবে। এবার বর্ষবরণ উৎসব সীমিত করায় হতাশ সংস্কৃতি কর্মীরা। এই অবস্থায় অনেকে নিজ উদ্যোগে আলাদা আয়োজন করছেন। 46 বছর একটা অনুষ্ঠান হঠাৎ করে যদি আপনারা বন্ধ করে দেন, প্রশাসনে কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন হতে পারে, কেন বন্ধ হলো। তখন ওনারা যেটা বলছিলেন যে তাদের কাছে আসলে মানে গোয়েন্দা একটা রিপোর্ট আছে একটু তাহলে আপনারা এটার জন্য আপনারা বলেন দরকার হলে যে আমাদেরকে যদি সংক্ষিপ্ত করতে আমরা আরও সংক্ষিপ্ত করব, কিন্তু ডিসিএলের প্রোগ্রামটা আমরা বন্ধ করিয়েন না। আমরা চাই যে কখনো এই অনুষ্ঠানটায় আঘাত আসুক অথবা বন্ধ হোক, কোনো কারণেই। তো সুতরাং আমরা অবশ্যই চেষ্টা করব, নিরাপত্তা বাহিনীকেও আমরা অনুরোধ করেছি এবং আমরা আবারও বসবো, সেটা যাতে প্রচণ্ড নিরাপত্তার বলয় রাখা হয়। স্বল্প পরিসরে করতে বলছে বা হবে কি হবে না, যখন শুনলাম তখন আমি একটা উদ্যোগ নিলাম। নরেন আবৃত্তি একাডেমির আয়োজনে আমি এবার আউটার স্টেডিয়ামের যে মুক্ত মঞ্চটা আছে সেখানে একটা আয়োজন করার চেষ্টা করেছি। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা প্রাচীন রীতি। পূজার আগের কয়েকদিন থাকে মাগন প্রথার আয়োজন। শিব ও গৌরী সাজে কয়েকজনের দল গ্রামগঞ্জে ঘুরে বেড়ায়। বাজনার তালে ঘুঙুর পায়ে হিন্দু মুসলমানদের বাড়ি দোকানপাটে গাজনের গান গায়। বিনিময়ে দান হিসেবে যা পাওয়া যায় তা দিয়ে হয় পূজা অর্চনা। লোকজ গবেষকরা বলছেন, মাগন প্রথার ঐতিহ্য বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন। হোসেন শাহিদের রিপোর্ট। প্রস্তুতি চলছে চৈত্র সংক্রান্তির চড়ক পূজার জন্য মাগন প্রথার। বাংলা বছরের শেষ দিনে হয় চড়ক পূজা। খরচ দেন সাধারণ মানুষ। এই প্রক্রিয়াকে বলা হয় মাগন। যুগ যুগ ধরে বংশ পরম্পরায় এই সম্প্রদায় মাগন প্রথার চর্চা করে আসছে। কেউ সেজেছেন মহাদেবের সাজ, কেউ গৌরীর। রীতিনীতি মেনে সাজসজ্জায় তৈরি করা হচ্ছে তাদের। সে বাইরে যাবে, এর জন্য ওকে গৌরী সাজিতেছি, অনেক সুন্দর করে মেকআপ করে দিয়ে হয়েছে। মহাদেবের যে সাদা রং করতেছি, ঘুঙ্গর পরাইলাম, আবার ফোঁটা টোটা দিতেছি, লিপস্টিক লাগাইলাম। শিব গৌরী নৃত্যগীতির মাধ্যমে মাগন করেন তারা। সঙ্গে থাকে ঢোল, কাসর সহ বিভিন্ন বাদ্যযন্ত্র। গান ও বাজনার তালে তালে নেচে নেচে পথ চলেন। দৃষ্টি আকর্ষণ করেন সাধারণ মানুষের। জানান দেন, এসে গেছে চৈত্র সংক্রান্তি। আমাদের পূর্ববর্ষে হইতেছে, ব্যবসা যারা করছে আমরা করতেছি, আমরা ছেলেবেলা আছে, আমরা চলে গেলে ওরা করবো। যে যেরকম পারে চাল ডাল সবই দেয়, যাতে চাই হিন্দু মুসলমান সবাই দেয়। মাগন সনাতন ধর্মের আচার হলেও বাঙালির ঐতিহ্যগত এই প্রথার কোনো ধর্ম পরিচয় নেই। হিন্দু মুসলিম সবার কাছেই মাগন চান পূজা আয়োজনকারীরা। ধর্ম পরিচয়ে নন, সাধারণ মানুষও এগিয়ে আসেন বাঙালি পরিচয়ে। যুগ যুগ ধরে চলে আসছে এই সম্প্রীতির নিদর্শন।
ওরা আসতে সবসময় আমরা ওরা সাহায্য সহযোগিতার চেষ্টা করি। এটাকে ধরে রাখতে হবে, গুরুত্ব বোঝাতে হবে যে আসলে ধর্ম প্রত্যেককেই মেনে চলতে হবে, প্রত্যেকের ধর্মের প্রতি আরেকটা ধর্মের শ্রদ্ধাশীল হতে হবে। বাঙালির সংস্কৃতিতে যেসব রীতিনীতি কিংবা উৎসব রয়েছে সেখানে কোনো হিন্দু মুসলিম ভাগাভাগি নেই। আয়োজন জারি হোক না কেন সবাই তাতে অংশ নেয়, সবারই সহযোগিতায় সম্পূর্ণ হয় সেসব আচার অনুষ্ঠান। এজন্য সম্প্রীতির এক অনন্য নিদর্শন, যা ঐতিহ্যগতভাবেই এই বাংলাদেশে চর্চা হয়ে আসছে। লোকজ গবেষকরা বলছেন, বাঙালি ঐতিহ্যের এমন চর্চা বাংলাদেশের জাতীয় ঐক্যকে সুদৃঢ় করে। এমন ঐতিহ্যের লালন যত বেশি হবে ততই শক্ত হবে সম্প্রীতির বন্ধন। দক্ষিণ এশীয় বা উপমধ্য এশীয় ভূতাত্ত্বিক রাজনীতিতে ধর্মটার ইস্যু করে সম্প্রীতি বিনষ্ট করা হয় শুধু খালি দুঃশাসনের জন্য। কিন্তু এই অঞ্চলের মানুষ যে সংস্কৃতি লালন করে সেটা হলো বাঙালি সংস্কৃতি। বাঙালি সংস্কৃতির মূল বিষয়টাই হলো যে সম্প্রীতি রক্ষা করা। পূজার 2 দিন আগে থেকে পূজারীরা শ্মশানে পূজা অর্চনা করেন এবং গৌরীর বিয়ে, গৌরী নাচ ও বিভিন্ন ধর্মীয় পালাগান গেয়ে ঢাক ঢোল বাজনা বাজিয়ে গোটা এলাকা ঘুরে শেষ করেন প্রথা পালন। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। পার্বত্য অঞ্চলে চলছে 3 দিনের বৈশাখী উৎসব। আজ উৎসবের দ্বিতীয় দিনে রয়েছে শোভাযাত্রা সহ নানা আয়োজন। আরও জানাতে বান্দরবান থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী বাটিং মার্মা। মার্মা, বৈশাখী উপলক্ষে শোভাযাত্রা কখন বের হবে আর দিনভরের কি কি আয়োজন রয়েছে বিস্তারিত জানাবেন। বৈশাখীর উপলক্ষে আজকে বৈশাখীর শুরুর দিনে প্রথম দিনে আমাদের যে বর্ণাঢ্য র্যালি আপনি দেখতে পাচ্ছেন, বান্দরবনে বান্দরবনের যে জাতিসত্তা সকলেই মিলে কিন্তু একটি বর্ণাঢ্য র্যালি এই মুহূর্তে চলছে এবং এই র্যালিটা শুরু হয়েছে সকাল 8:30। র্যালির পরে আমরা কিন্তু এখানে বয়স্ক পূজা বয়স্কদেরকে আমরা যে উৎসবের আয়োজন করা হয়েছে। ব্যাটিং আপনাকে অনেক ধন্যবাদ। গাজা সিটির আল আহলি আরব হাসপাতালে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। মধ্যরাতে বিমান হামলার শিকার হয় গুরুত্বপূর্ণ হাসপাতালটি। টার্গেট করা হয় মূল প্রবেশপথ, জরুরি বিভাগ, সার্জিক্যাল অপারেশন ভবন এবং মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট। কয়েকশো রোগী চিকিৎসাধীন ছিল হাসপাতালটিতে। আশ্রয় নিয়েছিল বহু বাস্তুচ্যুতরাও। একের পর এক বোমা বর্ষণে দিক বিদিক ছুটতে থাকে মানুষ। তৈরি হয় বিভীষিকাময় পরিস্থিতি। বের করে নেওয়া হয় চিকিৎসাধীনদের। খোলা আকাশের নিচে অবস্থান নেয় গুরুতর অসুস্থ রোগীরাও। হামলা ছাড়াও চিকিৎসা, অক্সিজেন মাস্কের অভাবে অনেকের প্রাণহানির শঙ্কা রয়েছে। এর আগেও বেশ কয়েকবার টার্গেট হয়েছে ব্যাপটিস্ট নামে পরিচিত হাসপাতালটি। গাজার চলমান ইসরায়েলি আগ্রাসনে পুরোপুরি ধ্বংস হয়েছে 34টি হাসপাতাল। গাজায় গণহত্যার প্রতিবাদে এ যাবৎকালের অন্যতম বড় কর্মসূচি দেখল বিশ্ব। সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা নামে সমাবেশে সব দল মতের মানুষ একসাথে মিলে পরিণত হয় জনস্রোতে, যেখান থেকে ফিলিস্তিনে গণহত্যা ও ইসরায়েলি আগ্রাসন বন্ধের জোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। সব মত পথ মিলেছিল এক গন্তব্যে, এক ঠিকানায়, ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। শনিবারের জনস্রোতে আরেকবার উচ্চারিত হল ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি। ছিল না আনুষ্ঠানিক কোনো উদ্যোগ, বক্তৃতার ফুলঝুরি, সবার কণ্ঠে শুধু ছিল প্রতিবাদী স্লোগান। মঞ্চ থেকে ভেসে আসা গানের কথায় ফিলিস্তিন একদিন মুক্ত হবেই, ধ্বংস হবে সাম্রাজ্যবাদীরা।
সারা দেশ থেকে যে বা যারা এসেছেন প্রাণের টানে নিপীড়িত ফিলিস্তিনিদের সাথে একাত্মতা জানাতে। মনে ছিল আবেগ, কণ্ঠে ছিল ক্ষোভের বিস্ফোরণ। ফিলিস্তিন ফিলিস্তিন, আল কুদুস আল কুদুস। সকাল থেকে মিছিলে মিছিলে লাখো লাখো জনতা হাজির হন সোহরাওয়ার্দী উদ্যানে। জনস্রোত উদ্যান ছাড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, রমনা এলাকায় অবস্থান নেয়। নির্ধারিত সময়ে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ অন্য সব রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা আসেন মঞ্চে। ফিলিস্তিনের পতাকা হাতে মার্চ ফর গাজায় একাত্মতা জানান সবাই। ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী সাধারণ জীবন নিকট দৃঢ়ভাবে আহ্বান জানাই, এক, ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। দুই, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। কথা বলেন, স্লোগান ধরেন স্বনামধন্য ইসলামী চিন্তাবিদরাও। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা। মার্চ ফর গাজা কর্মসূচির সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। নিরীহ ফিলিস্তিনের উপর জুলুমের অবসান চেয়ে আল্লাহর দরবারে হাত তোলেন আগতরা। এ সময় তাদের ফরিয়াদ ও কান্নায় ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। বাংলাদেশের সকল স্তরের সকল জনগণের পক্ষ থেকে, পুরা মুসলিম উম্মতের পক্ষ থেকে প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে কবুল করেন, আপনি কবুল করেন। শিশুদের রক্ষা করেন, নারীদের রক্ষা করেন, আল্লাহ আল আকসা রক্ষা করেন। অনেকেই বলেন বাংলাদেশ থেকে প্রতিবাদ করলে হয়তো ইসরায়েল বা আমেরিকার কানে কিভাবে পৌঁছবে। তারপরেও মঞ্চ থেকে ঘোষণা আসলো, যে ঘোষণাপত্র আসলো, তাতে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হলো একটি সর্বদলের, সর্বমতের একটা সুস্পষ্ট প্রতিবাদ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে মার্চ ফর গাজা কর্মসূচি গুরুত্ব পেয়েছে আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। এমনকি ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে প্রতিবাদ সমাবেশের খবর। ইপি আন্দোলনের মতো বিভিন্ন বার্তা সংস্থা প্রচার করেছে আলোচিত এই কর্মসূচির বিভিন্ন ভিডিও। মার্চ ফর গাজা কর্মসূচিতে জুতাপেটা করা হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবিতে। ঢাকার প্রতিবাদ সমাবেশের এই ঘটনা উঠে এসেছে ইসরায়েলি গণমাধ্যমেও। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর পাশাপাশি ইসরায়েলকে সহায়তার অভিযোগে ট্রাম্প ও মোদির ছবিতেও আঘাত করা হয়। গাজায় প্রায় ১.৫ বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মুখর বিশ্ব। শনিবার রাজধানী ঢাকায় আয়োজন করা হয় বিশাল বিক্ষোভ কর্মসূচির, যাতে অংশ নেন সব ধর্ম ও বর্ণের হাজার হাজার মানুষ। আলোচিত এই কর্মসূচির খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করে আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট, দ্য ইন্ডিপেন্ডেন্ট সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। বিএনপি সহ বিভিন্ন দলগুলোর সমর্থনের কথা উঠে আসে প্রতিবেদনে। এর পাশাপাশি আরব নিউজ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে বাংলাদেশের মার্চ ফর কর্মসূচির সংবাদ। প্রতিবেদনে এই কর্মসূচিকে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় কর্মসূচি আখ্যা দেওয়া হয়। এছাড়াও এপি এবং আনাদোলুর মতো সংবাদ সংস্থাগুলো গুরুত্বের সাথে প্রচার করে মার্চ ফর গাজা কর্মসূচির বিভিন্ন তথ্য এবং ভিডিও। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে দেখা দেয় উত্তেজনা। শনিবার বিকেলে বিএনপির ৩১ দফা এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আলাদা স্থানে সমাবেশ ডাকে বিএনপির দুটি পক্ষ। পাল্টাপাল্টি মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন সমাবেশস্থলে। ছড়িয়ে পড়ে উত্তেজনা, তবে বিশৃঙ্খলা হয়নি। কর্মসূচি থেকে নেতারা হুঁশিয়ারি দেন, দলের কেউ চাঁদাবাজি, সন্ত্রাসীতে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের হামলায় বিএনপির 6 নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার মণ্ডলের হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিএনপি কর্মী শফিকুল ইসলামের সাথে ছাত্রলীগের সাবেক নেতা বাবুর বাগবিতণ্ডা হয়। এ সময় বাবুর 2 ভাই আওয়ামী লীগ নেতা শফিকুলকে মারধর করে ওঠে অভিযোগ। পরে যুবদল ও বিএনপি নেতাকর্মীরা উদ্ধারে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে আহত হয় বিএনপির 6 জন। পরে বিএনপি কর্মীরা বাবুর দোকান ভাঙচুর করে আটক করা হয়েছে 3 জনকে। বাংলাদেশ থেকে বিমান যোগে পণ্য রপ্তানিতে অতিরিক্ত খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন রপ্তানিকারকরা। বিমান বাংলাদেশ কেন কার্গো হ্যান্ডলিং করে না তাও খতিয়ে দেখার দাবি। বিদেশি এয়ারলাইন্সের একচেটিয়া অবস্থান ভাঙতে পারলেই কম খরচে বিদেশে পণ্য রপ্তানির সুযোগ মিলবে অভিমত তাদের। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ব বাণিজ্য সংস্থার কাঠামোর ভেতরে ট্রান্সশিপমেন্ট সুবিধা আদায় করা সম্ভব। বাংলাদেশ থেকে আকাশপথে পণ্য রপ্তানি ব্যয় অস্বাভাবিক, যা এড়াতে ভারত থেকে উড়োজাহাজে পোশাক পণ্য বিশ্বের বিভিন্ন দেশে পাঠাতেন রপ্তানিকারকরা। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে নেওয়ায় এখন সরাসরি বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির উপায় খোঁজা হচ্ছে। ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় বাংলাদেশের পণ্য কেন ভারতের দিল্লি, বোম্বে বা কলকাতার বিমানবন্দর ব্যবহার করে বিভিন্ন দেশে যেত তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন পোশাক রপ্তানিকারকরা। পাশাপাশি অধিক ব্যয় এড়াতে বিদেশি এয়ারলাইন্সের একচেটিয়া অবস্থান ভেঙে দেওয়ারও দাবি তাদের। এখানে যারা যে সমস্ত এয়ারলাইন্সগুলি এখানে এয়ার কার্গো হ্যান্ডলিং করছে, তারা একটা মনোবলী ব্যবসার ফাঁদ পেতে রেখেছে। এখানে আমরা কলকাতা বা ইয়েতে নিয়ে যেটা আমরা পার কেজিতে $2 থেকে $2.25 বা $2.5 পাঠাচ্ছি, আমার ঢাকা থেকে কেন এটাকে $5 থেকে $7 দিতে হবে? কি কারণে? সুযোগ থাকা সত্ত্বেও বিমান বাংলাদেশ কেন এয়ার কার্গো হ্যান্ডেলিং করছে না তা খতিয়ে দেখার পরামর্শ তৈরি পোশাক খাতের এই ব্যবসায়ী। বিমান বাংলাদেশ কেন এয়ার কার্গো হ্যান্ডলিং করছে না সেটাকেও ভেবে দেখা দরকার। আজকে যদি আমার বিমানের এয়ার কার্গো থাকতো, তাহলে কিন্তু বিদেশি এয়ারলাইন্সগুলি মনোবলি এই ব্যবসা করতে পারতো না। তো আমার মনে হয় সরকারকে ওই জায়গাটাতে হাত দেওয়া দরকার। ট্রান্সশিপমেন্ট সুবিধা ব্যবহার করেছিলেন রপ্তানিকারকরা। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, গত 15 মাসে 36টি দেশে ভারত হয়ে রপ্তানি করা পোশাকের পরিমাণ ছিল প্রায় 35,000 টন, যা বাংলাদেশি মুদ্রায় 5,500 কোটি টাকার বেশি। WTOর চুক্তি অনুযায়ী ভারত একতরফাভাবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করতে পারে না, এমন অভিমত অর্থনীতিবিদদের। কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নয়, বরং কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে ট্রান্সশিপমেন্ট সুবিধা আদায়ের পরামর্শ তাদের। WTOর যে এগ্রিমেন্ট আছে, সেই এগ্রিমেন্টের সঙ্গে এটা যায় না। ল্যান্ড দিয়ে বিজনেসের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের WTOর একটা এগ্রিমেন্ট এর মধ্যে আছে। আমরা তো দুইজনেই আমরা সদস্য, ইন্ডিয়া বাংলাদেশ তো WTOর সদস্য। সেখানে কূটনৈতিক সম্পর্ক, কূটনৈতিক বার্গেনিং করে আমাদের এটাকে এই সুযোগটাকে অব্যাহত রাখার চেষ্টা করতে হবে। 2020 সালের 29 জুন ভারত ব্যবসা সহজীকরণ নীতির আওতায় বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয়। গত 9 এপ্রিল ওই সুবিধা বাতিল করে দেশটি। তবে রপ্তানি বাণিজ্য যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তারা কাজ করবেন কমিউনিটি ক্লিনিকে, পাবেন ভালো বেতনও। এমন প্রলোভন দেখিয়ে জামানত নিয়ে নীলফামারীতে নিয়োগ দিচ্ছে ভুঁই4 সংস্থাটি। এ বিষয়ে জানেন না সিভিল সার্জনের জেলা প্রশাসন। ঘটনা জানতে চাইলে যমুনা টিভির সাংবাদিককে হুমকি দেন কথিত এনজিওর সিইও। না, আমি ছবি এখন আমাকে দেখাতে বাধ্য নই। আপনি যা পারেন লেখেন, আপনি যা পারেন লেখেন, আপনি লেখেন, আপনি লেখেন। বাংলাদেশ এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন এনজিওর সিইও তিনি। নিবন্ধন আছে কিনা, সংস্থাটির কার্যক্রম কি, এসব জানতেই চটে গেলেন তিনি। ছোট্ট দুটো প্রশ্নেই যমুনা টিভির সাংবাদিককে শাসালেন, দিলেন দেখে নেওয়ার হুমকিও। আপনি আমার কাছে টাকা চাইছেন? হ্যাঁ, আপনি টাকা চাইছেন না? আপনি টাকা চাইছেন, আপনি টাকার জন্য এই কাজগুলো করতেছেন। এবার যাওয়া যাক ঘটনার নেপথ্যে। নীলফামারীর কমিউনিটি ক্লিনিকে শখানেক স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সংস্থাটি। এক একজনের বেতন 14,200 টাকা। প্রথম পর্যায়ে চাকরিতে যোগ দিয়েছেন 15 জন। তাদেরকে যোগদানপত্র আর আইডি কার্ড দিতে যান এনজিওর প্রধান নির্বাহী কর্মকর্তা। অথচ কমিউনিটি ক্লিনিকে নিয়োগ দেওয়া হয় সরকারিভাবে। প্রশ্ন উঠে, কোন প্রক্রিয়ায় দেওয়া হয়েছে নিয়োগ? এটা এক লোকের মাধ্যমে জানছি যে এখানে ওই কমিউনিটি ক্লিনিকে আমাদেরকে নিয়োগ দিবে। ওই যে নিয়োগটা দেখছি না আমরা, ওই যে স্ট্যান্ডে
ওই স্টামের উপর নির্ভর করে আমরা নিচ্ছি। আমাদেরকে মানি রিসিভ একটা করে দিবে, সে 50,000 টাকা আমাদের অ্যাকাউন্টে থাকবে। কমিউনিটি ক্লিনিকে বসবো আর হ্যান্ড ওয়াশ দিবে, সেগুলো জায়গায় জায়গায় দিব আর ওদেরকে স্বাস্থ্য সম্পর্কে দেবো আর মানে সাজেশন দিব। নিয়োগ পাওয়াদের কাছে 50,000 টাকা করে জামানত রাখার বিষয়টি সামনে এলে তৈরি হয় সন্দেহ। সিইও দেখালেন স্বাস্থ্য অধিদপ্তরের একটি চিঠি, তবে সেখানে নিয়োগ সম্পর্কিত কোনো তথ্যই নেই এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধনও। ভুল কথা বললেন, আপনাকে চ্যালেঞ্জ নিয়ে বলতেছি আমি। জয়েন্ট স্টক কিন্তু দুটো জিনিস দেয়, সমাজসেবার দেয় আর হচ্ছে আপনার বাণিজ্য এতে দেয়। জয়েন্ট স্টক কিন্তু এটা দেয়। এটা হ্যাঁ, এটা সমাজসেবা। আপনি এনজিও কার্যক্রম যখন পরিচালনা করবেন তখন এনজিও ব্যুরোর অনুমতিপত্র লাগবে। অবশ্যই লাগবে। হ্যাঁ, সেটা আমার আছে। পরে তড়িঘড়ি করে অফিস কক্ষ ত্যাগ করেন সিইও ফজলুল হক। জানা গেল অফিসটি 1 ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলেন তিনি। উনি বললেন যে এটা ভালো জিনিস ঠিক আছে। তো এই সুবিধা পরিচয় ছিল, আমার কাছে একটু মিটিং করবো, আমি কটা চেয়ার নিয়ে আসছি, এখানে বসে মিটিং করবো। আপাতত অফিস নেই। সিভিল সার্জন জানালেন কমিউনিটি ক্লিনিকে সেবা দেওয়ার জন্য নিয়োগের বিষয়ে তিনি অবগত নন। এই এনজিওর বিষয়ে জানেন না জেলা প্রশাসকও। মন্ত্রণালয়ের অর্ডারে বলা আছে যে তারা 10টা হ্যান্ড স্যানিটাইজার এবং 10টা হ্যান্ড ওয়াশ তাদের জনবল দ্বারা সিএসসিবিদের মাঝে বিতরণ করবে, সিএসসিবিদেরকে হ্যান্ড ওভার করবে, এরকম বলা আছে। বা এরকম না, জনগণের সাথে সম্পৃক্ততা নেই। ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন নামে কোনো এনজিও কার্যক্রম আমাদের এখানে চলমান নাই। আমাদের জানা মতে আমাদের সাথে আমাদের এন্ট্রিও নাই, এখানে এনজিও বিষয়ক ব্যুরোরও কোনো অনুমোদন নাই। আমরা আপনার মাধ্যমে জানতে পারলাম যে তথ্যটা এই ধরনের কার্যক্রম এরা করছে। এর আগে পঞ্চগড়ে ভুইফোর এনজিওটি স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে গেলে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তা বন্ধ করে দেয়। মাহমুদ রফিন, যমুনা নিউজ, নীলফামারী। মৌলভীবাজারের শ্রীমঙ্গল অনুষ্ঠিত হলো ফাগুয়া উৎসব। এতে চা জনগোষ্ঠী শিল্পীরা নানা গানে ও নৃত্যে তুলে ধরেন তাদের জীবন কাহিনী। অংশ নেয় বিভিন্ন চা বাগানে বসবাসরত অর্ধ শতাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। আফরোজা আমাদের পাঠানো তথ্য ও চিত্রে দেখব বিস্তারিত। চাই গাছ মোর গয়রাম ফুলিছে, কাঁচা কাঁচা পাত বারে 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 গয়রাম কিনে নজর চলি যায়, বারে বারে গয়রামকে মোর দেখলে মন যায়। আমরা এই উৎসবের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা তাদের ঐতিহ্যকে তুলে ধরতে পারে। হোলি খেলা হয়, রং খেলা হয় এবং 15-20 দিন ব্যাপী এই উৎসবটা পালন করা হয়। ফগুয়া উৎসবে আমরা আমাদের কন্দ জাতির কুই নৃত্য পরিবেশন করেছি। সেখানে শুধু আমাদের গ্রামের লোকজনই থাকতো, সেই ঐতিহ্যটা শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকতো, অন্যান্য লোকেদের কাছে কখনোই যেতে পারতো না এই ঐতিহ্যটা। এইখানে এসে অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে আমাদের ঐতিহ্য যে কাঠি নৃত্য এটা ধরে রাখে, অনেকেই তো বিলুপ্ত হয়ে যায়। গোষ্ঠীকে কেন্দ্র করে যে একটা অনুষ্ঠান হচ্ছে সেটা নিয়ে খুবই গর্বিত মনে করছি। তাদের যে হ্যান্ডিক্রাফট যেটা আছে, হস্ত বিষয়গুলো যেগুলো তারা প্রোডাক্ট তৈরি করে, সেগুলো আমরা মানুষের মাঝে ছড়াই দিতে চাই। গাজাকে পুরোপুরি দখল করতে রাফাকে অবরুদ্ধ করা হয়েছে। এই কারণে নিরাপত্তা জোন এবং করিডোর তৈরির নামে ঘিরে ফেলা হয়েছে মিশর সীমান্তবর্তী এলাকাটি, এমনটাই বলছেন বিশ্লেষকরা। একদিকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন স্থাপনা, অন্যদিকে ত্রাণ বন্ধ করে খাদ্য ও পানির সংকট সৃষ্টি করে তিলে তিলে গাজাবাসীকে হত্যার পরিকল্পনা নেতানিয়াহু প্রশাসনের। তাই তেল আবিবের লক্ষ্যবস্তুতে পরিণত হলো এলাকাটি। রাফার পথে পথে চলছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। ভারী সমরাস্ত্র থেকে চলছে মুহুর্মুহু হামলা। অন্যদিকে ট্যাঙ্ক আর বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন স্থাপনা। কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলটি পুরোপুরি অবরুদ্ধ করে ফেলেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
সম্প্রতি নিরাপত্তা জোনের নামে রাফা দখলের ঘোষণা দেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। এরপর থেকেই অঞ্চলটিতে চলছে তাণ্ডব। দিনের পর দিন হামলার পরিধির সাথে বৃদ্ধি পায় নৃশংসতার মাত্রাও। বাসিন্দাদের দেয়া হয় রাফা থেকে সরে যাওয়ার নির্দেশ। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, কেন রাফার নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েল? সম্প্রতি রাফা ও খান ইউনিস মধ্যবর্তী স্থানে মোরাগ নিরাপত্তা করিডোর স্থাপন করে ইসরায়েল। এই করিডোরকে মিশর সীমান্তের সাথে থাকা রাফা ক্রসিংয়ের সাথে যুক্ত করা হবে বলেও জানায় আইডিএফ। নবনির্মিত এই মোরাক করিডোর নির্মাণের উদ্দেশ্য ছিল গাজার অন্যান্য স্থান থেকে রাফাকে পুরোপুরি বিচ্ছিন্ন করা। হয়েছেও তাই। তবে দিকবিদিক ছুটে পালিয়ে গেলেও এখনও অঞ্চলটিতে আটকা পড়ে আছে বহু ফিলিস্তিনি। আইডিএফের বোমা ও গুলিবর্ষণে ঝরছে তাদের প্রাণ। মধ্যযুগীয় কায়দায় অবরোধ বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল। যে 3টি করিডোর নির্মাণ করা হয়েছে, এর উদ্দেশ্য গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করে ফেলা। বিশ্লেষকরা বলছেন, গাজার আয়তন কমাতে রাফা থেকে নেতজারিম করিডোর পর্যন্ত অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার পায়তারা করছে নেতানিয়াহু প্রশাসন। অবরুদ্ধ ফিলিস্তিনিরা আশ্রয় নিতে অন্য দেশে যেমন যেতে পারবেন না, তেমনি ত্রাণ প্রবেশ বন্ধ করায় না খেয়ে তিলে তিলে এই ভূখণ্ডেই মরতে হবে তাদের। ফলে গাজার নিয়ন্ত্রণ নেয়ার পথ আরও প্রশস্ত হবে নেতানিয়াহুর জন্য। ইসরায়েলের এমন নীল নকশার আঁচ পেয়ে দেশটির বিরুদ্ধে আবারও জাতিগত নিধনের অভিযোগ তুলেছে জাতিসংঘ। ওরা সীমান্ত বন্ধ করেছে যাতে কোনো প্রকার ত্রাণ প্রবেশ করতে না পারে। ফিলিস্তিনিরা খাবারের অভাবে প্রাণ হারাচ্ছেন। এটি একটি দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা। হামাসের উপর চাপ বাড়াতে তা করা হচ্ছে। রাফাকে পুরোপুরি দখলের আরও একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে ইসরায়েলের। তা হলো হামাসের সুবিশাল টানেল নেটওয়ার্ককে বিচ্ছিন্ন করা। গাজার অভ্যন্তরে তো বটেই, অবরুদ্ধ উপত্যকা থেকে বহির্বিশ্বের সাথে হামাসের যোগাযোগের মাধ্যম মাটির নিচে নির্মিত এই টানেল নেটওয়ার্ক। তেল আবিবের দাবি, মিশরের সিনাই উপদ্বীপ ও গাজার সংযোগকারী টানেলের সংখ্যা বহু। আর এই গোপন সুড়ঙ্গ পথে হামাসের অস্ত্র সরবরাহ বন্ধ করাও রাফা দখলের অন্যতম উদ্দেশ্য। গাজা যুদ্ধের আগে প্রায় 2,80,000 মানুষের বসবাস ছিল রাফাতে। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।